ভালো আছে। প্রথম পর্ব নিয়ে, আর এই প্রথম পর্বে শিখন ফলের হিসাবে যেটা থাকছে তা হচ্ছে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির শাখা এবং কোণ কি, চতুর্ভাগ কি এবং বিভিন্ন কোণের মান কোন চতুর্ভুজ ভাগে আছে সেটা নিয়েই মূলত আজকে আমার আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই যে তোমরা আমি এই পাঠে এই পর্বে যতক্ষণ তোমাদের সামনে থাকবো আশা করি তোমরা আমার সাথেই থাকবে এই আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দুটি কথা বলতে চাই যে এই 8.1 অনুশীলনীর কয়েকটি পর্বের মাধ্যমে তোমাদের এই অনুশীলনীটা আমি শেষ করব। তবে আজকে প্রথম পর্ব, আর কয়েকটা পর্ব দিয়ে এই শেষ করব এই অনুশীলনীটা। প্রত্যেকটা পর্ব দেখার জন্য তোমাদের অনুরোধ করছি। আশা করি দেখলে তোমরা খুব উপকৃত হবে বলে আমি আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দেরি না করে চলো আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। সবাই খাতা কলম বই এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাও। আমার বোর্ডে এবং অঙ্কগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। দেখো বন্ধুরা, যে এই 8.1 এই প্রথম পর্ব যেটা এখানে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতির সংখ্যাটা দিয়ে আমরা মূলত শুরু করব। যে ত্রিকোণমিতি বলতে আমরা ত্রিভুজের 3 কোণের পরিমাপকে বুঝে থাকি। তবে ত্রিকোণমিতির সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ত্রিকোণমিতি লেখো ত্রিকোণমিতি এর সংজ্ঞা লিখে নাও। ত্রিকোণমিতি গণিত শাস্ত্রের লেখো গণিত শাস্ত্রের ত্রিভুজের লেখো ত্রিভুজের কোণ ও বাহু তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা সম্পর্কে বিশদ আলোচনা সম্বন্ধে বিশদ আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয়। তাকে ত্রিকোণমিতি বলে। দেখো বন্ধুরা, আমি আবারও বলছি যে গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহু
তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। ত্রিকোণমিতির শাখা দুইটি। ত্রিকোণমিতির শাখা দুইটি। ত্রিকোণমিতির শাখা দুইটি। এক নম্বরে লেখো সমতলীয় ত্রিকোণমিতি। সমতলীয় ত্রিকোণমিতি। দুই নম্বরে লিখো গোলকীয় ত্রিকোণমিতি। সমতলীয় ত্রিকোণমিতি এবং গোলকীয় ত্রিকোণমিতি। তবে বন্ধুরা, যে সমতলীয় ত্রিকোণমিতি এটা তোমাদের নবম ও দশম শ্রেণীতে মূলত আলোচনা করা হয়েছে এবং গোলকীয় ত্রিকোণমিতি উচ্চ পর্যায়ে এটা আলোচনা করা হয়। দেখো, সমতলীয় ত্রিকোণমিতির মাত্রা হচ্ছে, এর মাত্রা দুইটি। সমতলীয় ত্রিকোণমিতির মাত্রা দুইটি। এটা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ। এবং গোলকীয় ত্রিকোণমিতির মাত্রা তিনটি। এর মাত্রা হচ্ছে তিনটি। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সমতলীয় ত্রিকোণমিতির মাত্রা হচ্ছে দুইটি থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। এবং গোলকীয় ত্রিকোণমিতিতে এর মাত্রা তিনটি থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যেমন হচ্ছে গোলক হচ্ছে গোল, যেমন হচ্ছে গোলক, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে। আশা করি তোমরা এটা বুঝেছো। এখন আমরা জানবো চতুর্ভাগ কি। দেখো, চতুর্ভাগ কি? চতুর্ভাগ হচ্ছে যে আমরা সাধারণভাবে জানি যে দুইটা রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করলে এর চারটি অংশ তৈরি হয়। যেমন দুইটি রেখা, চতুর্ভাগ লিখি, চতুর্ভাগ হচ্ছে আমরা জানি যে দুইটা রেখা কোনো এক বিন্দুতে ছেদ করলে এর চারটা ভাগ হয়। এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ। কিন্তু এখানে চারটা ভাগ হয়েছে, ঠিক আছে, এটা চতুর্ভাগ চারটা ভাগ হয়। কিন্তু ত্রিকোণমিতিতে কিন্তু এটা চতুর্ভাগ বলা হয় না। ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলতে আমরা বুঝি যে দুইটি অক্ষ। দেখো, ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলতে আমরা বুঝি, দেখো, ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলতে আমরা বুঝি দুইটি অক্ষ যদি কোনো এক বিন্দুতে কোনো একটি বিন্দুতে সমকোণে ছেদ করে
এবং 4টি সমকোণ তৈরি করে, উৎপন্ন করে এবং ছেদ করে 4টি সমকোণ উৎপন্ন করে তবে তাকে ত্রিকোণমিতির চতুর্ভাগ বলে। ত্রিকোণমিতির চতুর্ভাগ বলতে আমরা বুঝি দুইটি অক্ষ যদি কোনো একটি বিন্দুতে সমকোণে ছেদ করে এবং 4টি সমকোণ উৎপন্ন করে, তবে তাকে ত্রিকোণমিতির চতুর্ভাগ বলে বা ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলে। ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলে। আশা করি তোমরা এটা বুঝেছো। দেখো এখানে আমি বোঝাচ্ছি যে দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো বন্ধুরা যে এখানে এক্স অক্ষ, এটা আমরা লিখি এক্স ও এক্স প্রাইম, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, অথবা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে দেখো দুইটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটাকে বলা হবে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা পরস্পর এমনভাবে এটা সমকোণে ছেদ করেছে। দেখো বিন্দুতে সমকোণে ছেদ করেছে, এটা হচ্ছে আমাদের এক সমকোণ। তাহলে এটা হচ্ছে এক সমকোণ, এটাও বলা হবে এক সমকোণ, আবার এটাও বলা হবে এক সমকোণ, এখান থেকে এই পর্যন্ত এক সমকোণ, আবার এটাও বলা হবে এক সমকোণ, অর্থাৎ এটাও 90 ডিগ্রি হবে, এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এটাও দেখো বন্ধুরা এটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি হবে, আবার এটাও হচ্ছে 90 ডিগ্রি। মানে এখানে 4টা সমকোণ, মানে যে 4টি সমকোণ উৎপন্ন করবে। এর বলছে ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলতে আমরা বুঝি দুইটি অক্ষ, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, যদি কোনো একটি বিন্দুতে, তার মানে ও বিন্দুতে সমকোণে ছেদ করে, এটা হচ্ছে সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, সমকোণে ছেদ করে 4টি সমকোণ উৎপন্ন করে, তার মানে 1টা 2টা 3টা 4টা, এই 4টা সমকোণ উৎপন্ন করে, তবে তাকে হচ্ছে ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলে। আমরা চতুর্ভাগ বলতে এটা বোঝাবো যে এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা হচ্ছে চতুর্ভাগ, মানে 4টে সমকোণ এখানে তৈরি করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চতুর্ভাগ। এখন দেখো বন্ধুরা যে এখানে আমরা এটা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এটা আমরা লিখতে পারি দ্বিতীয় চতুর্ভাগ। এটা দেখো বন্ধুরা তৃতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটা লেখো চতুর্থ চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে 4টি চতুর্ভাগ। আশা করি তোমরা এটা বুঝেছো। আমি মুছে দিতে পরবর্তী যেটা আছে কোণ, ত্রিকোণমিতিতে কোণ কাকে বলে, এই কোণের সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। আমরা সাধারণভাবে জানি যে দুইটা রশ্মি কোনো এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে কোণ বলে। আমরা এটা কিন্তু সাধারণভাবে জানি যে দুইটা রশ্মি কোনো এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে কোণ বলে। এটা দেখো একটা রশ্মি আর এই একটা রশ্মি, এই দুটো রশ্মি একটা বিন্দুতে ও বিন্দুতে যদি মিলিত হয়, ও এ একটা রশ্মি এবং ও বি একটা রশ্মি, এই ও এ এবং ও বি
এই দুইটা রশ্মি যদি কোনো একটা বিন্দুতে মানে ও বিন্দুতে মিলিত হলে এই মিলিত স্থানকে কিন্তু আমরা কোণ বলে থাকি। এই মিলিত স্থানকে আমরা কোণ বলি। কিন্তু ত্রিকোণমিতিতে কোণ বলতে আমরা বুঝি যে একটা স্থির রশ্মির সাপেক্ষে যদি একটি ঘূর্ণমান রশ্মি একটা স্থির রশ্মির সাপেক্ষে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এবং একটা স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণমান রশ্মি যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদ বিন্দুটা হবে কোণ। আবার ওই ঘূর্ণমান রশ্মি আবার যদি আরেকটা রশ্মি ওই স্থির রশ্মির সাপেক্ষে ওই ছেদ বিন্দুতে যে কোণ হবে ওটা হচ্ছে আরেকটা কোণ। এটা বিভিন্ন, তার মানে ঘূর্ণমান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন কোণ সৃষ্টি করতে পারে। দেখো বন্ধুরা, আমি কোণের সংখ্যাটা ত্রিকোণমিতিতে কোণের সংখ্যাটা লিখে দিচ্ছি। কোণের সংজ্ঞা লিখে নাও যে ত্রিকোণমিতিতে কোণ বলতে একটি স্থির রশ্মির সাপেক্ষে, দেখো একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির ছেদ বিন্দুকে কোণ বলে। অপর একটি ঘূর্ণায়মান রশ্মির ছেদ বিন্দুকে কোণ বলে। বলছে ত্রিকোণমিতিতে কোণ বলতে একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির ছেদ বিন্দুকে কোণ বলে। তা দেখো বন্ধুরা, যে এখানে যেমন কোণ বলে এভাবে, দেখো এভাবে স্থির রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করে। ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করে। দেখো বন্ধুরা, আমি আবারও বলছি যে ত্রিকোণমিতিতে কোণ বলতে একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির ছেদ বিন্দুকে কোণ বলে। এভাবে স্থির রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান রশ্মির
বিভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করে। যেমন যেমন এখানে আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, যেমন একটা স্থির রশ্মি, এই হচ্ছে একটা স্থির রশ্মি, তার মানে এটা যদি আমরা ও বি দিই, ও বি হচ্ছে একটা স্থির রশ্মি, আর অপর একটি ঘূর্ণায়মান রশ্মি সেটা যদি আমি ও বি ওয়ান, এটা যদি আমি ও বি ওয়ান দেই, এটা আমাদের ঘূর্ণায়মান রশ্মি। তার মানে এই স্থির রশ্মি মানে ঘড়ি কাঁটা এটা বিপরীত দিকে যদি ঘোরাই, এটা হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে যদি ঘোরাই, এই ও বি রশ্মিটা হচ্ছে কিন্তু স্থির। এই স্থির রশ্মির সাপেক্ষে আর একটা ঘূর্ণায়মান রশ্মি আছে ও বি, এটা যদি এই দিকে ঘোরে, এই দিকে যদি ঘোরে, এদিক ঘোরে, তাহলে দেখো বন্ধুরা যে এখান থেকে এই দিক যদি ঘোরে, তাহলে এখানে যে এই ছেদ বিন্দুতে কিন্তু কোণের তৈরি হয়, এটা বি ওয়ান, তাহলে ও বি হচ্ছে আমাদের সেই ঘূর্ণায়মান রশ্মি যদি হয়, তাহলে এখানে থিটা ওয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে আমি আবারও বলছি, দেখো যে একটা স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মির ছেদ বিন্দুকে বলা হবে কোণ। তার মানে এটা ও বি রশ্মিটা, ও বি ওয়ান রশ্মিটা এই স্থির রশ্মি ও বি এর সাথে থিটা ওয়ান কোণ উৎপন্ন করবে। আবার যদি আরেকটা ঘূর্ণায়মান রশ্মি আমরা ও বি নিই, ও বি টু নিই, ও বি টু যদি আরেকটা ঘূর্ণায়মান রশ্মি নিই, তাহলে স্থির রশ্মির সাপেক্ষে, স্থির রশ্মি আমাদের ও বি, এই স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা যদি ঘূর্ণায়মান রশ্মি আমরা বি টু নেই, তাহলে দেখো এই স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা বি টু যে ঘূর্ণায়মান রশ্মি স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে থিটা টু কোণ উৎপন্ন করবে। আবার যদি এই স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা ঘূর্ণায়মান রশ্মি নেই, আরেকটা ঘূর্ণায়মান রশ্মি নিই, দেখো বন্ধুরা, যেখানে আরেকটা ঘূর্ণায়মান রশ্মি আমি বি থ্রি যদি নেই, তাহলে এই স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা কোণ উৎপন্ন করবে, যে এটা হবে থিটা থ্রি। এইভাবে অনেকগুলো, তার মানে এই ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন কোণ সৃষ্টি করবে। এটা যদি মনে করি যে এটা হচ্ছে 42 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এটা মনে করো আনুমানিক আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, মানে এইখান থেকে এই যে কোণটা, এখান থেকে এই যে কোণ, এটা হচ্ছে থিটা টুর মান। এটা যদি মনে করি যেখানে 90 ডিগ্রি, 80 ডিগ্রি, এটা মনে করো 75 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এভাবে বিভিন্ন এই যে ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন কোণ কিন্তু এখানে ঘূর্ণায়মান রশ্মি স্থির রশ্মির সাপেক্ষে ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করবে। এভাবে আমরা কোণের সংখ্যাটা দিতে পারি, যে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতি মিতিতে কোণ বলতে একটি স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মি এটা ছেদ বিন্দুকে আমরা কোণ বলে থাকি। এবং এভাবে স্থির রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন কোণ সৃষ্টি করে বা উৎপন্ন করে, এভাবে আমরা কোণ বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো যে ত্রিকোণমিতিতে যে বিভিন্ন কোণ থাকে, এই কোণটা তোমার হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত, এটা নির্ণয় করতে হবে। দেখো আমি এই নিয়ে আলোচনা করছি যে একটা মানে কোণগুলো দেয়া থাকবে, এটা কিন্তু তোমাদের ঠিক পরীক্ষায় অনেক সময় আসে, যে মনে করো একটা কোণ আমি লিখছি এখানে 445 ডিগ্রি, 445 ডিগ্রি। আর কোণ হচ্ছে আরেকটা জিনিস, দেখো আরেকটা জিনিস বোঝায় যে কোণ কিন্তু দুই প্রকারের হয়। আরেকটা জিনিস দেখো, সরি, যে কোণ আমরা লিখি দুই প্রকারের। কোণ ত্রিকোণমিতিতে কোণ দুই প্রকার। ত্রিকোণমিতিতে কোণ দুই প্রকার, কোণ দুই প্রকার।
কোণ দুই প্রকার। ত্রিকোণমিতিতে কোণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক কোণ, এটা লেখো ধনাত্মক কোণ, একটা হচ্ছে ধনাত্মক কোণ, আর 2 নম্বর হচ্ছে ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। যা ধনাত্মক কোণ কোনটা এবং ঋণাত্মক কোণ কোনটা, এটা কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো যে ধনাত্মক কোণ হচ্ছে, দেখো এটা চতুর্ভাগ, আমরা একটা চতুর্ভাগ আঁকি, এটা আমাদের এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখানে ধনাত্মক, এখানে দুইটা অক্ষ এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, দুইটা অক্ষ। এখানে যে 4টা চতুর্ভাগ তোমার উৎপন্ন হবে, যে এই 4টা চতুর্ভাগে দেখো প্রত্যেকটা কিন্তু সমকোণ, এবং এই কোণটা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ আমরা যখন নির্বাচন করব তখন আমাদের এটা দেখো ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরাই, আমরা এই স্থির রশ্মি ও এক্স থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, এটা ঘড়ির কাঁটা বিপরীত। আমাদের সাধারণত ঘড়ি কিন্তু এইভাবে ঘোরে, আর এইভাবে যদি ঘোরে তাহলে আমরা বুঝে নেব যে বিপরীত দিক। অর্থাৎ দেখো এইভাবে যদি ঘোরে তাহলে আমরা এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক বোঝাবো। এই যদি ঘড়ির কাঁটার এই ঘূর্ণায়মান রশ্মি, এই ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে সেটা ধনাত্মক কোণ উৎপন্ন করবে, সেটা হবে ধনাত্মক কোণ। এটা ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে অর্থাৎ ধনাত্মক কোণ বোঝাবে। আর ঘড়ির কাঁটার, দেখো বন্ধুরা আমি আরেকটা বোঝাচ্ছি, যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে ঘূর্ণায়মান রশ্মি যদি স্থির রশ্মির সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কোণ বুঝবো। এবং এই স্থির রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেইটা হবে ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণ, তা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেটা বুঝবো যে হচ্ছে ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে ঘূর্ণায়মান রশ্মি তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কোণ উৎপন্ন করবে। এভাবে আমরা বুঝবো। এবার দেখো বন্ধুরা, যে বিভিন্ন কোণের মান কোন চতুর্ভাগে আছে সেটা কিভাবে আমরা এর অবস্থান নির্ণয় করব। এখন আমি কতগুলো কোণ এখানে লিখছি, যেখানে আমি কতগুলো কোণ দিচ্ছি। দেখো যে 1 নম্বর মনে করো দেয়া আছে যে 445 ডিগ্রি, তারপরে 555 ডিগ্রি 2 নম্বর, 3 নম্বর যেটা আছে এটা দিয়ে আমি -365 ডিগ্রি, আর 4 নম্বরে যেটা আছে এখানে যে -1150 ডিগ্রি। এখানে দেখো বন্ধুরা যে এখানে 4টে কোণ আমি লিখেছি, এই কোণগুলো কোন চতুর্ভাগে আছে এটা আমাদের নির্দেশ করতে হবে, এটা আমার নির্ণয় করতে হবে। এখানে দেখো আমি 2টা ধনাত্মক কোণ দিয়েছি আর 2টা ঋণাত্মক কোণ এখানে লিখেছি। এই কোণগুলো কোন চতুর্ভাগে আছে এর অবস্থান সেটা আমাদের দেখাতে হবে।
আমি যদি এক নম্বরটা যদি করতে চাই, 1 নম্বর আছে আমাদের কত 445 ডিগ্রি। এই 445 ডিগ্রিকে আমরা ক্যালকুলেটরে ভাঙবো, যে 445 যেহেতু আমাদের এখানে 445, দেখো এখানে আমাদের 445, তাহলে 445 আছে আমাদের এখানে। এটা আমাদের প্রথম চতুর্ভাগ, x x ড্যাশ x x ড্যাশ y ও y ড্যাশ y ও y ড্যাশ, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমাদের এই কোণটা কোন চতুর্ভাগে আছে, দেখো প্রত্যেকটা ভাগ কিন্তু এখানে 90 ডিগ্রি ধরতে হবে, মানে প্রত্যেকটা ভাগ 90 ডিগ্রি করে। তাহলে এখানে এই 445কে আমরা প্রথমে ভাগ করব 90 দিয়ে, যেহেতু এক একটা ভাগ কিন্তু 90 ডিগ্রি করে আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে বের করে নেব যে 445কে আমরা 90 দিয়ে ভাগ করি, যে 445কে যদি আমরা ভাগ 90 দিই, ভাগ হচ্ছে 90, তাহলে আমাদের কয় সমকোণ, মানে কয়টা ঘর পুরো আসবে, কয়টা, এখানে 4.944 এভাবে আছে, মানে 4.94, তার মানে এটা হচ্ছে পুরো ঘর হচ্ছে আমাদের 4টা পাচ্ছি। তাহলে 90 গুণ 4 ঘর পুরো, প্লাস এখানে দেখো 4 ঘর পুরো, তার মানে 4 নং কত হয়, 4 নং 36, 4 নং 36, তাহলে আমরা বিয়োগ করি, মানে 4 নং 36 360 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে 445 আমাদের হবে। তাহলে এখানে দেখো এটা এভাবে বের করতে পারি যে 445 আর কত হয়, এখানে আছে 4 নং 36, 4 নং 36, তাহলে এখানে কত ডিগ্রি হবে, এখানে হচ্ছে আমাদের 85 ডিগ্রি। তার মানে এখানে আমরা এই যে 85 ডিগ্রি আমরা যদি যোগ করি, মানে 360 ডিগ্রির সাথে যদি 85 ডিগ্রি যোগ করা হয়, তাহলে দেখো আমাদের 445 ডিগ্রি আসবে। আবারও বলছি, দেখো আমরা প্রথমে যে 445কে আমরা 90 দিয়ে, যেহেতু প্রত্যেক ঘরের মান 90, তার মানে আমরা 90 দিয়ে আমরা 445কে যদি ভাগ করি, তাহলে 4 ঘর পুরো পাই, এবং 4 ঘরের মানটা কত আসে, 360 ডিগ্রি। তাহলে এবার এই 360 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে আমরা 445 পাবো, তার মানে দেখো এই 445 থেকে এই 360 ডিগ্রি আমরা যদি বিয়োগ করি, তাহলে 45 ডিগ্রি পাবো। তার মানে 360 এর সাথে 45 যোগ করলে আমাদের 445 ডিগ্রি হবে। তার মানে এখানে 4 ঘর পুরো, এখানে 4 ঘর পুরো পাবো, আর পরের ঘরে যে আমাদের আসবে। দেখো এখানে আমরা এইভাবে কিভাবে করব, যেহেতু এটা ধনাত্মক কোণ বিধায় এটা ঘড়ি কাঁটার, এই স্থির রশ্মি সাপেক্ষে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই যে 4 ঘর নিতে হবে, 4 ঘর, 4 90 আছে 360 ডিগ্রি। এবার 85 ডিগ্রি, 85 ডিগ্রি মানে তার পরের ঘরে তো আমাদের 90 ডিগ্রি, মনে করি 85 ডিগ্রি মানে আমাদের এই ঘরের এই পর্যন্ত আছে, এই যে, তাহলে এটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি আমাদের এইদিকে এই পর্যন্ত আসলো। তার মানে এটা বুঝে নেব 445 ডিগ্রি, এটা আমাদের ধনাত্মক কোণ। আমরা এভাবে, এটা কোন চতুর্ভুজ, কোন চতুর্ভাগ, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগে এটা আছে। তার মানে 445 ডিগ্রি আমাদের কোন চতুর্ভাগে আছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। এটা দেখো আমাদের এই দিকতে যদি ঘটছে, তাহলে হচ্ছে এটা প্রথম ভাগ ছিল, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ, আবার দেখো এটা প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে 445 ডিগ্রির অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগ। এটা আমাদের এইভাবে নির্বাচন করতে পারি। আবার দেখো এবার আমরা এইটা যদি করি, এটা গেল, এবার এইটা যদি আমরা করি, এটা দেখো একইভাবে আমরা নির্বাচন করতে পারবো যে এই 555 ডিগ্রি আমাদের কোন চতুর্ভাগে আছে। তাহলে 555 ডিগ্রি আমরা প্রথমে এটা ভাগ করে বের করে নেব, যে 555 ডিগ্রির জন্য
তোমার কয় ঘর লাগবে 555 ডিগ্রি। তার মানে আমি দেখো ভাগ করে নিচ্ছি 555 ভাগ দেব, যেহেতু এক এক ভাগের মান হচ্ছে আমাদের 90, তাহলে হচ্ছে ভাগ 90 দেব। এটা হচ্ছে ভাগ 90 দিয়ে সমান দেব। তো দেখো 6 ঘর পুরো 6.166 আসে। তার মানে আমাদের এখানে দেখো 90 দিয়ে যদি ভাগ করি, তার মানে 6.6 আসছে এখানে, তাহলে 6 ঘর পুরো। 6 ঘর যদি পুরো হয় তাহলে এখানে 6 নং কত 54 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করি, কত হয় 5, এখানে কত হয় 1, তাহলে 15 ডিগ্রি। তার মানে 6 ঘর পুরো, তার সাথে এই 15 ডিগ্রি যদি আমি যোগ করি তাহলে কত আছে 540। 6 নং 54, তার মানে 540-এর সাথে এই 15 ডিগ্রি যদি যোগ করি তাহলে 555 পাবো। তার মানে আমাদের ঘর মূলত কয়টা, মানে এক এক ঘরের মান হচ্ছে 90 করে। তাহলে এখানে দেখো আমি এক এক ঘরের মান, এই যে 555 ডিগ্রি আমাদের কোন চতুর্ভাগে আছে, এটা আমরা কিভাবে বের করতে পারি। যে আমরা প্রথমে অক্ষ এঁকে নিলাম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা আমাদের এঁকে নিলাম। এবার দেখো এখানে আমাদের যেহেতু ধনাত্মক কোণ, তাহলে হচ্ছে এখানে এখানে মোট কয়টা ঘর আসবে 6 ঘর। আমরা এই দিক থেকে যাত্রা শুরু করব, তার মানে ঘূর্ণায়মান রশ্মি এই ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তার মানে দেখো 6 ঘর পুরো, 6 ঘর হতে হলে তাহলে এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এবার 6 ঘর পুরো, তারপরও 15 ডিগ্রি, তাহলে এই ঘরে আসবে 15 ডিগ্রি বলতে আমরা এই আনুমানিক মনে করলাম যে এই পর্যন্ত আসলো 15 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের দেখো এটা আমাদের কোন ঘর, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় চতুর্ভাগ, তার মানে এই যে 555 ডিগ্রি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এর অবস্থান। আশা করি তোমরা এটা বুঝেছো। দেখো দুটো ধনাত্মক কোণ দেখাচ্ছে। এবার তোমাদের এই দুটো হচ্ছে ঋণাত্মক কোণ বোঝাবো। তার মানে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে এটা ধনাত্মক কোণ হবে, আর ঘড়ি কাঁটার যদি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেটা হবে আমাদের ঋণাত্মক কোণ। এবার আমরা দেখো 3 নাম্বার বোঝাচ্ছি। দেখো 3 নাম্বার -365 ডিগ্রি। এই 365 ডিগ্রি -365 ডিগ্রি এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ। এই ঋণাত্মক কোণ আমরা কোন চতুর্ভাগে যদি বের করতে চাই তাহলে এটা ঋণাত্মক কোণ মানে কি, আমাদের এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে হবে। ঘূর্ণায়মান রশ্মি স্থির রশ্মি সাপেক্ষে ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে হবে। তাহলে দেখো আমাদের আগে কয় ঘর হয় সেটা আমরা একে 90 দিয়ে ভাগ করে মোট কয় ঘর, পূর্ণ সংখ্যার ঘর কয়টা সেটা আমরা ক্যালকুলেশন করে এটা বের করে নেব। যে 360 ডিগ্রি হচ্ছে 4 ঘর, তারপরে 365 ডিগ্রি আছে। দেখো যে 365 ভাগ আমরা দেব 90, তার মানে কয় ঘর আসে আমাদের দেখে নিতে হবে। প্রথমে সমান দেখো 4.055, তার মানে 4 ঘর পুরো। তাহলে আমরা বুঝে নেব যে 4 ঘর পুরো। এখানে হচ্ছে 90 গুণ, এখানে মাইনাস চিহ্ন দেবো যেহেতু মাইনাস, এটা আমরা প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে নেব। যে 90 ডিগ্রি গুণ আমাদের এসেছে ওখানে 4 ঘর পুরো, তার মানে 4 নং 36, 360 ডিগ্রি। এই 4 নং 36, 360 ডিগ্রি, তার মানে এখানে কয় ডিগ্রি আসবে, এটা আমাদের কয় ডিগ্রি আসবে, এটা 5 ডিগ্রি। তার মানে 4 নং 36 এটা হচ্ছে আমাদের 5 বিয়োগ করলে 5 ডিগ্রি আসে। তার মানে 5 ডিগ্রি আর ওই 360 ডিগ্রি আমাদের কত হবে, এটা
এটা আমাদের হবে 365 ডিগ্রি। তার মানে আমাদের এখানে আর নিতে হবে কত, 5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এভাবে আমরা বের করে নেব ক্যালকুলেশন করে। তারপরে দেখো আমরা কোন চতুর্ভুজে এর অবস্থান, এই কোনটা কোন চতুর্ভুজে এর অবস্থান সেটা আমরা এভাবে বের করব। হ্যাঁ, এটা আমাদের এক্স ও এক্স প্রাইম বা এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ, এবার আমরা লিখে নিয়ে যে এটা যেহেতু ঋণাত্মক কোণ, তাহলে ঘূর্ণায়মান রশ্মি আমাদের স্থির রশ্মির সাপেক্ষে এটা আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে হবে। তা ঘড়ি কাঁটার দিকে আমরা এই দিকে বুঝবো যে আমাদের কয় ঘর পুরো, আমাদের 4 ঘর পুরো আসতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তারপরে 5 ডিগ্রি, 5 ডিগ্রি বলতে এটা তো তোমার 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই ঘরে 5 ডিগ্রি আসবে। তার মানে ধরে নিলাম এই জায়গায় অনুমান করে নিলাম এটা কত হবে, এটা হচ্ছে আমাদের এর অবস্থান হচ্ছে, এটা মোট কত মাইনাস কত 365 ডিগ্রি। এবং এটা কোন চতুর্ভাগে আছে, এটা হচ্ছে 1 2 3 4 চতুর্থ চতুর্ভাগে, চতুর্ভাগে এর অবস্থান, চতুর্থ চতুর্ভাগে এর অবস্থান। এখন এভাবে আমরা করতে পারি, যেহেতু ঋণাত্মক মাথায় রাখতে হবে, যেহেতু ঋণাত্মক ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে হবে। আর প্রথমে কি করব, এই যে মোট কোণকে আমরা 90 দিয়ে ভাগ করে, মানে কোণ কত হবে, ঘর সংখ্যা আমাদের কত হবে, মানে সেটা আমাদের প্রথমে বের করে ফেলতে হবে। তারপরে আর কত ডিগ্রি যোগ করলে এটা পুরোটা আসবে সেটা আমরা বের করে নেব, বিয়োগ করে যোগ করে বের করে নেব। আশা করি তোমরা এটা বুঝেছো। এবার আমি আরেকটা কোণ বোঝাবো, ঋণাত্মক কোণ আরেকটা বোঝাবো, যে এখানে আরেকটা কোণ আছে দেখো -1150 ডিগ্রি। 4 নম্বর যে সমস্যা, এখানে আছে -1150 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, এখানে আমরা কিন্তু একইভাবে বের করতে পারি খুব সহজে। দেখো যে মোট যে কোণ, সেই কোণকে আমাদের যেহেতু ওখানে চতুর্ভাগে এক এক ভাগে হচ্ছে 90 ডিগ্রি করে আছে, তাহলে আমরা কি করব, এই 1150কে আমরা 90 দিয়ে ভাগ করে মোট কয় ঘর এখানে আমরা বের করে নেব। 1150 ভাগ দেব কত, 90। মোট কয় ঘর পূর্ণ সংখ্যার ঘর আসবে, এখানে দেখো 12 ঘর। এখানে আমাদের ঘর আসছে দেখো 12 ঘর, মাইনাস দাও, তাহলে 90 এক এক ভাগে 90 ভাগ ডিগ্রি করে আছে, গুণ 12। এবার এটা কত হয়, এটা হচ্ছে তোমার কত হবে, 1080 ডিগ্রি। 1080 ডিগ্রি, এখানে 1080 ডিগ্রি, তার মানে 1150 থেকে আমরা মাইনাস করব, কত হবে এখানে 8 আর 7 15 হয়, 70 ডিগ্রি। তার মানে এখানে আমাদের 70 ডিগ্রি নিতে হবে। এই তাহলে আমাদের 1150 ডিগ্রির আমাদের মোট কয় ঘর, এখানে 12 ঘরে যেতে হবে। 12 ঘরে পরও 13 ঘরে যেতে হবে, 12 ঘর পুরো, তারপরে ঘরে 70 ডিগ্রি নিতে হবে। তাহলে এটা আমি দেখো কোন চতুর্ভাগে অবস্থানের, এটা আমরা এভাবে দেখাই, আমরা চতুর্ভাগ অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। কোন চতুর্ভাগে দেখো বন্ধুরা এখানে আছে, যে এখানে আমাদের যেহেতু এটা ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে হবে। তাহলে এই যে এদিক ঘুরবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর পুরো। এবং তারপরের ঘরে, তারপরে 70 ডিগ্রি, প্লাস 70 ডিগ্রি, মানে এই ঘর তো 90 ডিগ্রি, এই 70 ডিগ্রি নিতে হবে। তার মানে অনুমান করে ধরে নিলাম যে এই পর্যন্ত হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এইটা দেখো বন্ধুরা, এটা কত, মাইনাস কত 1150 ডিগ্রির অবস্থান।
এই 1150 মাইনাস 1150 এর অবস্থান এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তার মানে -150 এর অবস্থান হচ্ছে কত? চতুর্থ চতুর্ভাগে এটা আছে। তার মানে আমি আবারও বলছি, দেখো যদি এই আমরা প্রথমে কি করেছি যে 1150কে আমরা এখানে যেহেতু প্রত্যেক ঘরে 90 করে আছে, এই জন্য আমরা মোট ঘর পূর্ণ ঘর সংখ্যা আমরা বের করে নেব। যে এখানে পূর্ণ ঘর সংখ্যা আমাদের কত? আমরা 1150কে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে 12 হবে আমাদের এখানে ঘর, পূর্ণ ঘর হচ্ছে 12। এইবার এটা গুণ করার পরে আমরা কি করব? এই মোট যে সংখ্যা থেকে বিয়োগ করলে এর সাথে আর কত যোগ করতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তারপরেও পরীক্ষা করে দেখব যে এইটা গুণ করে এটা যোগ করে আমাদের এই মানটা আসে কিনা আমরা দেখব, দেখে তারপর নিশ্চিত হব যে এটা গুণ এবং এটা যোগ করে এই সংখ্যাটা আমাদের এসেছে। এবার আমরা একটা চতুর্ভাগ, এখানে চতুর্ভাগে আমরা আঁকবো। একে এটা যেহেতু ঋণাত্মক কোণ, এই জন্য ঘড়ি কাটার দিকে এটা ঘোরাবো। যে এখানে এইটুকু 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, এই দিকে ঘুরবে। এবার মোট পুরো আছে 12 ঘর এই পর্যন্ত এসেছে এবং আমাদের তার সাথে 70 তার মানে এই ঘরটা পুরো কিন্তু এক ঘরের মান 90 করে। তাহলে কি 70 আমাদের কোন জায়গায় আসলে 70 হবে? এবার আমরা দাগ কেটে দেবো। তাহলে এটা বুঝবে যে এটা হচ্ছে আমাদের কোন ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এভাবে আমরা এই অবস্থান ডিগ্রির যে অবস্থান কোন চতুর্ভাগে অবস্থিত এটা আমরা এইভাবে নির্ণয় করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাদের টিক পরীক্ষায় আসে, যারা 2021 সালে যারা 2021 সালে পরীক্ষা দেবা, যাদের কম্পালসারি সাবজেক্ট এটা আছে, তোমাদের কিন্তু টিক পরীক্ষায় এটা আসবে 2022 সাল। এবং তোমাদের যারা পরীক্ষা দেবা তোমাদের এই চ্যাপ্টার আছে। এটা মূলত এখান থেকে এক সেট প্রশ্ন কিন্তু তোমাদের ত্রিকোণমিতি এবং 14 অধ্যায় যে আছে সম্ভাবনা প্রবাবিলিটি, এখান থেকে অঙ্ক থাকবে, গ বিভাগে এটা থাকে। আশা করি তোমরা আজকের যে পার্ট ছিল 8.1 এর প্রথম পর্ব, এই প্রথম পর্বে খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে আরও অঙ্ক করবে। আমি তোমাদের জন্য বিভিন্ন কোণ দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, তোমরা বাড়ি কাজ হিসাবে এগুলো করবে। বাড়ি কাজ হিসাবে আমি দিচ্ছি, দেখো যে 301 নম্বর, দেখো 330 ডিগ্রি দিচ্ছি। 2 নম্বরে দেখো এখানে 1045 ডিগ্রি। 3 নম্বরে লেখো 777 ডিগ্রি। 4 নম্বরে লেখো 885 ডিগ্রি। হ্যাঁ, মাইনাস, দুটো প্লাস এবং দুটো মাইনাস, এই দুটো কোণটা বাড়িতে ভালোভাবে চেষ্টা করবে, দেখবে অনেক সুন্দর, খুব সহজে কিন্তু এগুলো অঙ্ক করতে পারবে। আজকের মতো এখানে পাঠ শেষ করছি। তোমরা ভালো থাকবে, শরীরের প্রতি যত্ন দেবে এবং পাঠে মনোযোগী হবে। অনলাইন ক্লাস দেখবে এবং অনলাইন ক্লাস দেখে পড়ার গতিকে বাড়িয়ে নেবে। যেগুলো ঘাটতি আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন পরবর্তী ক্লাস নিয়ে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।